রাখাইন সীমান্তে মানবিক করিডোর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া নিয়ে আলোচনা সমালোচনা চলছে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইস্যু দুটি নিয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য, বিদেশি কোম্পানির ভূমিকা এবং সরকারের এখতিয়ার নিয়ে জনমনে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে নানা প্রশ্ন। বাড়ছে উদ্বেগ, উত্তেজনা, এসেছে আন্দোলনের ডাকও। আমরা আলোচনা করব দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্তগুলো কতটা যৌক্তিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কৌশলগত, কূটনীতিক ও ভূরাজনৈতিক চাল। শুরুতেই মানবিক করিডোর প্রসঙ্গ। আমরা জেনেছি মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হওয়ায় জাতিসংঘ বাংলাদেশকে একটি মানবিক করিডোর স্থাপনের প্রস্তাব দেয়। তবে সেটা করিডোর নাকি চ্যানেল, সরকারি ভেতরেই সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে। একদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এটি একটি মানবিক করিডোর, অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন এটি করিডোর নয়, এটি একটি চ্যানেল। কিন্তু এই নিয়ে চারদিকে তীব্র সমালোচনা শুরু হলে তিনি আবার বলেন মানবিক করিডোর একটা গুজব। খাদ্য সামগ্রী মিয়ানমার পর্যন্ত পৌঁছে দিতে জাতিসংঘ আমাদেরকে অনুরোধ করেছে। দেখে আসা যাক ঘটনার পরম্পরা। 2024 সালের 14 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত দেন। এদিকে বান্দরবনে আরাকান আর্মির উপস্থিতি নিয়ে 23 এপ্রিল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবটা যে সত্য তা না, আবার সবটা যে মিথ্যা তাও না। একই দিন মিয়ানমার জান্তা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে সন্ত্রাসী আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ রাখার প্রতিবাদ জানায়। চলতি বছরের 12 মার্চ আন্তর্জাতিক সংগঠন ফর্টিফাই রাইটস ঢাকায় সংবাদ সম্মেলন করে প্রথমবারের মতো বাংলাদেশ মিয়ানমার মানবিক করিডোর চালুর আহ্বান জানায়। গত 29 এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব মানবিক করিডোর বিষয়ে জাতিসংঘ বা কোনো সংস্থার সঙ্গে আলোচনা হয়নি বললেও 30 এপ্রিল জাতিসংঘের ঢাকা অফিস রাখাইনে মানবিক করিডোর চালু করতে বাংলাদেশ ও মিয়ানমার উভয় সরকারের সম্মতি প্রয়োজন বলে বিবৃতি দেয়। এরপর এ নিয়ে মুখ খোলেন সেনাপ্রধান। গত 21 মে তিনি অফিসার্স অ্যাড্রেসে বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। একই দিন নিরাপত্তা উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বলেন করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো কথাই বলি নাই এবং বলবও না, এটা গুজব। এই ঘটনাক্রম আমাদের সামনে কয়েকটি বিষয়ের অবতারণা করে। প্রথমত, রাখাইনের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের একটা যোগাযোগ আছে। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার জন্য এমন যোগাযোগ থাকাটা স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো মিয়ানমারের জান্তা সরকার এটিকে দুই রাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের লঙ্ঘন ও তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখছে। দ্বিতীয়ত, করিডোর বাস্তবায়নে বিভিন্ন আন্তর্জাতিক মহলের চাপে থাকলেও দেশের রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষের ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার প্রেক্ষিতে সরকার বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত। ফলে নিরাপত্তা উপদেষ্টাকে নিজ অবস্থান বদলে করিডোর ইস্যুকে গুজব বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে হয়। তৃতীয়ত, এরকম কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে। তড়িঘড়ি করে এমন উদ্যোগ নেয়ার তৎপরতাও সন্দেহজনক। এর মধ্যে 4 জুন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন বাংলাদেশের মধ্যে দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠায় কাজ করছিল বাংলাদেশ সরকার। এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়।
জাতিসংঘের এমন অবস্থান জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। তাহলে বাংলাদেশ জাতিসংঘের ঘাড়ে বন্দুক রেখে কাদের উদ্দেশ্য হাসিলে তৎপর হয়েছে? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পৃথিবীর যেখানেই মানবিক করিডোর চালু হয়েছে সেখানেই সেটা সামরিক ও রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহৃত হয়েছে। বেড়েছে উস্কানি, তৈরি হয়েছে সংঘাতময় পরিস্থিতি, ফুলে ফেঁপে উঠেছে অস্ত্র বাণিজ্য। তাদের শঙ্কা, এই করিডোর দিয়ে পাঠানো সহায়তা রাখাইনের সাধারণ নাগরিকদের কাছে না পৌঁছে চলে যাবে আরাকান আর্মি সহ নানা সশস্ত্র গোষ্ঠীর হাতে। করিডোর ব্যবহার করে কী ধরনের পণ্য যাবে আসবে এবং তার উপর বাংলাদেশের কতটা নিয়ন্ত্রণ থাকবে সেই প্রশ্নও রয়েছে। দর্শক, করিডোরের সংকট থেকে এবার চোখ ফেরানো যাক বন্দরের দিকে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, যা দিয়ে দেশের প্রায় ৫৫% মালামাল নামা ওঠা করে। সরকারের বার্ষিক আয় ১,০০০ কোটি টাকা। প্রশ্ন উঠছে, দেশীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত লাভজনক এনসিটির নিয়ন্ত্রণ কোন উদ্দেশ্যে তুলে দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানির হাতে? আসুন একটু পেছন ফিরে তাকাই। ২০০৭ সালে ৪৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ শেষ হয় আধুনিক সুবিধা সম্বলিত নিউমোরিং কন্টেইনার টার্মিনালের। এর 5টি জেটির মধ্যে 4টি সমুদ্রগামী বড় জাহাজের জন্য আর একটি অভ্যন্তরীণ রুটে। দেশীয় প্রতিষ্ঠান সাইপ পাওয়ার টেক তখন থেকেই টার্মিনালটি পরিচালনা করছে। এদিকে ২০১৫ সাল থেকে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এনসিটির ইজারা দেওয়ার পরিকল্পনা শুরু হয়। এর মূল ভূমিকায় ছিলেন সালমান এফ রহমান। তবে তীব্র প্রতিবাদের মুখে এই পরিকল্পনা তখন থেমে যায়। কিন্তু নতুন সরকার ক্ষমতায় এসেই ডিপি ওয়ার্ল্ডকে বন্দরের দায়িত্ব তুলে দিতে তৎপর হয়। ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর আমিরাত রাষ্ট্রদূতের সঙ্গে নৌপরিবহন উপদেষ্টার বৈঠকে এটি উঠে আসে। সর্বশেষ এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ২ জুন ডিপি ওয়ার্ল্ডের ৩৪ জন কর্মকর্তার এনসিটিতে প্রবেশের ঘটনা। শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ আর নিরাপত্তা সংশয়। সরকার বলছে এটা জাতীয় স্বার্থে জরুরি। উদাহরণ দিচ্ছে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের। কিন্তু বাস্তবতা হলো ২০২৩ সালে যখন পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালকে ইজারা দেওয়া হয়, তখন এটি ছিল সম্পূর্ণ নতুন। অন্যদিকে এনসিটি ইতিমধ্যেই প্রায় পূর্ণ সক্ষমতায় কার্যকর ও লাভজনক। ২০২২-২৩ অর্থবছরে এই টার্মিনাল দিয়ে হ্যান্ডেল করা হয়েছে ১২.৮১ লাখ কন্টেইনার। বন্দর কর্তৃপক্ষ আয় করেছে ১,২১৬ কোটি টাকা এবং সাইপ পাওয়ার টেক পরিচালনা বাবদ পেয়েছে ৭৯ কোটি টাকা। প্রশ্ন উঠছে, যখন দেশীয় প্রতিষ্ঠান এতটা কার্যকরভাবে পরিচালনা করছে, সেখানে বিদেশি কোম্পানিকে আনার যৌক্তিকতা কী? যদিও সরকার বলছে আন্তর্জাতিক অপারেটর এলে আসবে দক্ষতা, উন্নত প্রযুক্তি আর বাড়বে রাজস্ব, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যেহেতু টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে, তাই এখানে নতুন করে বিনিয়োগের সুযোগ নেই। বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও শ্রমিক সংগঠনের অভিযোগ, কোনো একটি গোষ্ঠীর স্বার্থে বন্দরের একটি অংশ তুলে দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানির হাতে। এত বড় অঙ্কের রাজস্ব চলে যাবে দেশের বাইরে, চাকরি হারাবে অনেক শ্রমিক কর্মচারী, সর্বোপরি হুমকির মুখে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব। তাদের পরামর্শ, বিদ্যমান লাভজনক টার্মিনালের বদলে নতুন টার্মিনাল বা বন্দর নির্মাণ করে সেটা বিদেশি কোম্পানিকে পরিচালনার ভার দেয়া যেতে পারে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনৈতিক মেরুদণ্ড এবং একটি কৌশলগত ভূ রাজনৈতিক স্থাপনা। এমন স্থাপনা বিদেশি কোম্পানির দায়িত্বে ছেড়ে দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের আছে কি না সে প্রশ্ন রয়েছে। মানবিক করিডোর বা বন্দর ইজারা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা
বা কৌশলগত চুক্তির এখতিয়ার নির্বাচিত সরকারের। উন্নয়ন চাই, কিন্তু শর্তহীন নয়। অর্থনৈতিক সমৃদ্ধি হোক, তবে তা দেশের সার্বভৌমত্বের বিনিময়ে নয়।